সুপ্রিয় শ্রোতা, কথামানবী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আইরিন অন্না। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা বিখ্যাত উপন্যাস নিষাদ। আজ শেষ পর্ব। প্রকৃতির নিয়ম কঠিন এবং ব্যতিক্রমহীন, তবু মাঝে মাঝে হয়তো কিছু একটা হয়, সামান্য এদিক ওদিক হয়। জীবনের এক ধারায় মানুষ প্রকৃতির কোনো এক বিচিত্র কারণে অন্য ধারায় এসে হকচকিয়ে যায়। এরকম ঘটনা অতীতে ঘটেছে। এই মুহূর্তে আমি একটি উদাহরণ দিতে পারি। খুঁজলে নিশ্চয়ই আরও প্রচুর উদাহরণ পাওয়া যাবে। উদাহরণটি আমেরিকার আরিজোনা শহরের 1824 সালের ঘটনা। ঘটনাটি স্থানীয় ঘটনাটিতে অন্তর্ভুক্ত। বেশ কিছু অনুসন্ধানী দল ঘটনাটি বিশ্লেষণ করবার চেষ্টা অতীতে করেছে। এই ঘটনা বিশ্বে সংঘটিত অদ্ভুত ঘটনাগুলোর একটি বলে এখনও মনে করা হয়। ডেভিড ল্যাংম্যান আরিজোনা শহরের একজন সাধারণ ছুতোর মিস্ত্রি। ছুতোরের কাজ করে জীবন ধারণ করেন। সরল সাধাসিধে মানুষ, তবে অতিরিক্ত মদ পানের বদভ্যাস ছিল। মাঝে মাঝে পুরো মাতাল হয়ে ঘরে ফিরতেন। স্ত্রী এবং পুত্রকন্যাদের উপর অত্যাচার করতেন। নেশা কেটে গেলেই আবার ভালো মানুষ। ভদ্রলোক 40 বছর বয়সে মারা যান। যথারীতি তাকে কফিনে ঢুকিয়ে গোর দেওয়া হয়। এর প্রায় 4 বছর পরের ঘটনা। এক রাতে প্রবল তুষারপাত হচ্ছে। রাস্তায় হাঁটু উঁচু বরফ। দেখা গেল এই বরফ ভেঙে ক্লান্ত ও পরিশ্রান্ত ডেভিড ল্যাংম্যান আসছেন। প্রথমে সবাই ভাবল চোখের ভুল। পরে দেখা গেল না, চোখের ভুল নয়, আসলেই ডেভিড ল্যাংম্যান। সেই মানুষ, সেই আচার আচরণ। বাঁ হাতের একটি আঙুল নেই, কপালে গভীর ক্ষতচিহ্ন। তার চোখের দৃষ্টিতে দিশেহারা ভাব। লোকজন তাকে জিজ্ঞেস করল, তুমি কে? তিনি বললেন, আমি ডেভিড ল্যাংম্যান। তুমি কোত্থেকে এসেছো? আসবো আবার কোথা থেকে, আমি তো এখানেই ছিলাম। আমি আমার বাড়ি খুঁজে পাচ্ছি না। তোমার ছেলে মেয়েদের নাম কি? তিনি তার নিজের ছেলে মেয়েদের নাম বললেন। কাউন্টির শেরিফ তাকে গ্রেফতার করে হাজতখানায় রেখে দিল। খবর পেয়ে ডেভিড ল্যাংম্যানের স্ত্রী দেখতে এলো। বিস্ময়ে তার বাক রোধ হলো। ডেভিড ল্যাংম্যান বললেন, আমার কি হয়েছে বলো তো? সব কেমন অচেনা লাগছে। এরা আমাকে হাজতে আটকে রেখেছে। তুমি মারা যাওনি? আমি মারা যাব কেন? এ কি বলছো? তুমি তো মারা গেছো। চার্চইয়ার্ডে তোমাকে গোর দেওয়া হয়েছে। ডেভিড ল্যাংম্যানের স্ত্রী চিৎকার করে কাঁদতে লাগলো। ডেভিড ল্যাংম্যানকে তার স্ত্রী পুত্ররা কেউ গ্রহণ করল না। শহরে সবাই তাকে বর্জন করল। তিনি একা একা থাকতেন। রাতে চার্চে ঘুমাতেন। শেষের দিকে তার মাথায়ও গণ্ডগোল হলো। সারাক্ষণ বিড়বিড় করে বলতেন, আমার কি হয়েছে, আমার আমার কি হয়েছে। তার এই কষ্টের জীবন দীর্ঘস্থায়ী হয়নি। 2 বছর পর তার মৃত্যু হয়। মৃত্যুর পর ডেভিড ল্যাংম্যান নামেই তার কবর হয়। ঘটনাটি অবিশ্বাস্য। কোনো রকম ব্যাখ্যা এর জন্য দেওয়া যায় না। এ জাতীয় অবিশ্বাস্য ঘটনার নজির প্রাচীন উপকথায় প্রচুর আছে। উত্তর ভারতের উপকথায় মহারাজ উর্নির কথা আছে, যাকে বলা হয়েছে দানসাগর। মহারাজ উর্নি শিকার করতে গিয়ে গন্ডারের শিংয়ের আঘাতে নিহত হন। রাজকীয় মর্যাদায় তার দাহ সম্পন্ন করার পরপরই তিনি আবার বন থেকে ফিরে আসেন এবং রাজ্য পরিচালনা করতে থাকেন। তবে তার চরিত্রের বিরাট পরিবর্তন হয়। তিনি ধর্ম, কর্ম, দান ধ্যানে ব্যস্ত হয়ে পড়েন। রাজভাণ্ডার দেখতে দেখতে শূন্য হয়ে যায়। এই জাতীয় রহস্যকে পাশ কাটিয়ে যাবার প্রবণতা আমাদের মধ্যে আছে। আমরা ভান করি যে এসব কখনো ঘটেনি। তা না করে এই ধরনের ঘটনাগুলি নিয়ে ব্যাপক বিচার বিশ্লেষণ হওয়া প্রয়োজন, যাতে প্রকৃতির বিপুল রহস্যের কিছু জট আমরা খোলার চেষ্টা করতে পারি। মিসির আলী তার এই লেখাটি পড়তে দিলেন তার বন্ধু দেওয়ান সাহেবকে। দেওয়ান সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার অধ্যাপক, পুরোপুরি একাডেমিক মানুষ। পদার্থবিদ্যার সূত্রের মধ্যে যা পড়ে না তা তিনি চোখ বন্ধ করে ঝুড়িতে ফেলে দেন। দেওয়ান সাহেব মিসির আলীর লেখা পড়ে গম্ভীর মুখে বললেন, তুমি বদ্ধ উন্মাদ। তোমার তাই ধারণা? ধারণা অন্যরকম ছিল, লেখা পড়ে ধারণা পাল্টেছে। তুমি এক কাজ করো, ভালো একজন ডাক্তারকে বলো তোমার চিকিৎসা করতে। আমার এই লেখাটাকে তোমার পাগলের প্রলাপ বলে মনে হচ্ছে? পদার্থবিদ্যার একটি সূত্র হচ্ছে, একই সময়ে একই স্থানে দুটি বস্তু থাকবে না, কারণ বস্তু স্থান দখল করে। আর তুমি অসীম বস্তু নিয়ে এসেছো, সবাইকে ঠেসে ধরছো এক জায়গায়।
মাত্রা কিন্তু ভিন্ন, এক এক জীবন এক এক ডাইমেনশনে প্রবাহিত। মূর্খরা যখন পদার্থবিদ্যা কিছু না জেনে কথা বলে তখন এরকম কথা বলে, ডাইমেনশনের তুমি জানো কি? খুবই কম জানি। এইটুকুই জানি যে বস্তুর 3টি মাত্রা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। সময়কে একটি মাত্রা ধরা হলে হয় 4টি, এছাড়াও মাত্রা 3-এর বেশি হয়। যেমন একটি বস্তুর কথা ধরা যাক, যার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান, একটি পারফেক্ট কিউব। এর মাত্রা হচ্ছে 3, তবে চতুর্মাত্রিক কিউবও আছে, যার নাম খুব সম্ভব ট্রেসারেক। চতুর্মাত্রিক কিউব আমরা আঁকতে পারি না, তবে তার প্রজেকশন বা ছায়ার মডেল তৈরি করা হয়েছে। মন্দ না, কিছু কিছু তো জানো বলেই মনে হচ্ছে। মিসির আলি বিরক্ত হয়ে বললেন, তোমরা বিজ্ঞানীরা একটা সুপিরিয়রিটি কমপ্লেক্সে সবসময় ভোগো। সবসময় মনে করো তোমরা ছাড়া অন্য কেউ বিজ্ঞান নিয়ে কথা বলতে পারবে না। রেগে যাচ্ছ কেন? রাগছি না, বিরক্ত হচ্ছি। তোমাদের বিজ্ঞানে অসংখ্য গোজামিল, তোমরা তো ভালো করেই জানো, অথচ ভান করো যে এটা একটা নিখুঁত জিনিস। গোজামিল তুমি কোথায় দেখলে? থার্মোডাইনামিক্সের প্রথম সূত্রে তোমরা বলো শক্তি শূন্য থেকে সৃষ্টি করা যায় না, ধ্বংসও করা যায় না। আবার এই তোমরাই বলো যে সৃষ্টির আদিতে শূন্য থেকে শক্তির সৃষ্টি। সৃষ্টির আদি অবস্থা ছিল ভিন্ন। প্রাকৃতিক সূত্রগুলো তাহলে কি এক এক অবস্থায় এক এক রকম হবে? তোমরাই তো তা অস্বীকার করো। তোমরাই তো বলো প্রাকৃতিক সূত্রের কোনো পরিবর্তন হয়নি, হবে না। দেওয়ান সাহেব গলার স্বর নরম করে বললেন, চা খাও। তা খাবো, তুমি আমার কথার জবাব দাও। আছে, কিছু সমস্যা তো আছেই। প্রকৃতির ব্যাপারটায় রহস্য এত বেশি যে কোনো থই পাওয়া যায় না। এবং সবচেয়ে বড় মুশকিল কি জানো? আমরা নিজেরাও এই প্রকৃতির অংশ। প্রকৃতির অংশ হয়ে সেই প্রকৃতিকে পুরোপুরি জানা সম্ভব নয়। তার জন্য প্রকৃতির বাইরে যেতে হবে। তা যেহেতু পারছি না, প্রকৃতির অনেক রহস্যই বুঝতে পারছি না। মিসির আলি বললেন, প্লেটোর সেই বিখ্যাত গুহার উপমাটা কি তুমি জানো? প্লেটো পড়ার সময় কোথায়? ফিজিক্স নিয়েই কুল পাচ্ছি না। মনে করো একটা গুহায় কিছু লোককে সারা জীবন বন্দি করে রাখা হয়েছে। লোকগুলো গুহামুখের দিকে পিঠ ফিরিয়ে বসা বলে গুহার বাইরে কি হচ্ছে জানে না। তাদের যে ছায়া পড়ছে গুহার দেয়ালে, তাই শুধু তারা দেখছে। তার বাইরে এদের কোনো জগৎ নেই। ছায়া জগতই তাদের কাছে একমাত্র সত্য। সত্যিকার জগৎ কি এরা জানে না। আমাদের বেলাতেও তাই হতে পারে। আমরা যে জগৎ দেখছি এটা সম্ভবত ছায়া জগৎ। সত্যিকার জগৎ আছে আমাদের চোখের আড়ালে। এ তো ফিলোসফি, মায়াবাদ। ফিলোসফিতে অসুবিধা কোথায়? দেওয়ান সাহেব বললেন, তুমি আমাকে কনফিউজড করে দিচ্ছ। দেখি একটা সিগারেট দাও। দেওয়ান সাহেব সিগারেট ধরিয়ে টানতে লাগলেন। তাকে চিন্তিত মনে হলো। মিসির আলি হাসি মুখে বললেন, তোমাকে আরও কনফিউজ করে দিচ্ছি। তোমাদের দলের একজন লোক, বিখ্যাত পদার্থবিদ শ্রোডিঞ্জার, নিজেকে ঈশ্বর বলে দাবি করেছিলেন। কোয়ান্টাম মেকানিক্সের প্রবক্তাদের একজন। ইরউইন শ্রোডিঞ্জার? হ্যাঁ, তিনি বলেছিলেন, মাই বডি ফাংশনস অ্যাজ আ পিওর মেকানিজম অ্যাকর্ডিং টু লজ অফ নেচার অ্যান্ড আই নো বাই ডিরেক্ট এক্সপেরিয়েন্স দ্যাট আই অ্যাম ডিরেক্টিং দ্য মোশনস। It follows that I am the one who directs the atoms of the world in motions. Hence, I am God Almighty. এটা কি তোমার মুখস্থ ছিল? না, ছিল না। তোমার কাছে আসার আগে মুখস্থ করেছি। মনে হচ্ছে তৈরি হয়ে এসেছো? হ্যাঁ। খুব ভালো। এখন বলো, আর কি বলবে? তোমাকে একটা ছবি দেখাবো, একটা বিয়ের ছবি। খুব মন দিয়ে ছবিটা দেখবে এবং ছবিটার মধ্যে কোনো বিশেষত্ব আছে কিনা আমাকে বলবে। দাও তোমার ছবি। মিসির আলি মনির এবং বিনুর বিয়ের ছবিটি দিলেন। দেওয়ান সাহেব দীর্ঘ সময় ছবিটির দিকে তাকিয়ে থেকে বললেন, তেমন কিছু তো দেখছি না। মেয়েটা শাড়ি কীভাবে পরেছে সেটা দেখেছ? অন্য সবাই যেভাবে পরে সেভাবেই পরেছে? না, তা না। মেয়েরা শাড়ির আঁচল রাখে বাঁ কাঁধে। এই ছবিতে প্রতিটি মেয়ে শাড়ির আঁচল রেখেছে ডান কাঁধে। বয়স্ক মহিলারাও তাই করেছেন। তাতে হয়েছেটা কি? ছবিটা কোনো এক বিশেষ কারণে উল্টো হয়ে গেছে। তোমার কি তা মনে হয় না? হ্যাঁ, তা তো হয়েছি। এটা অবশ্যই স্বাভাবিক ছবি নয়। মিসির আলি বললেন, নেচার পত্রিকায় একবার পড়েছিলাম, একটা ডান হাতের গ্লাভস যদি বিশ্বব্রহ্মাণ্ডের বাইরে দিয়ে ঘুরিয়ে আনা হয় তবে সেই গ্লাভসটি হয়ে যাবে বাঁ হাতের গ্লাভস। আমি কি ঠিক বললাম? পুরোপুরি ঠিক না হলেও ঠিক। ডান হাতের গ্লাভস বাঁ হাতের গ্লাভস হবে, রাইট হ্যান্ডেড অবজেক্ট হবে লেফট হ্যান্ডেড অবজেক্ট। এই ছবির মধ্যেও কি তাই হয়নি?
দেওয়ান সাহেব আবার ছবিটি হাতে নিলেন। মিসির আলি বললেন, ছবিটি এসেছে অন্য মাত্রার এক জীবন থেকে, এই জন্যে ছবির এই পরিবর্তন। তুমি খুব ছোট্ট জিনিস থেকে বড় সিদ্ধান্ত নিতে চাইছ, এটা ঠিক নয়। ঠিক নয়? না, ছবিটির আরও সহজ ব্যাখ্যা আছে। কোনো বিশেষ কারণে মহিলারা সেদিন ডান কাঁধে শাড়ির আঁচল দিয়েছিলেন, বাঁ কাঁধেই শাড়ির আঁচল রাখতে হবে এরকম কোনো আইন তো জাতীয় পরিষদে পাশ হয়নি। তা হয়নি, অন্য একটা ব্যাখ্যাও দেওয়া যায়। এটা সম্ভবত খুব সহজ কোনো ক্যামেরা ট্রিক। ট্রিকটা তারা করবে কেন? তোমার মতো পাগলদের উস্কে দেবার জন্যে। দেখি, আরেকটা সিগারেট দাও। তোমার সঙ্গে বেশিক্ষণ থাকলে আমিও পাগল হয়ে যাব। বিদেয় হও। হচ্ছি। শোনো মিসির, বলো। কাল পরশু একবার এসো, তোমার থিওরিটা নিয়ে আলাপ করব। আলাপ করবার মতো কিছু কি আছে? না। তাহলে আসতে বলছো কেন? তোমার পাগলামি কথাবার্তা শুনতে ভালোই লাগে। মিসির আলি বললেন, তুমি আমার এই প্রশ্নটির জবাব দাও। যদি 3টে লোক একটি ছাগলকে দেখতে পায়, তাহলে কি তুমি স্বীকার করবে ছাগলটির একটি অস্তিত্ব আছে, সে রিয়েল? হ্যাঁ, স্বীকার করব। 3টি মানুষ যদি একটি স্বপ্ন দেখে বা 3টি মানুষ যদি একই চিন্তা করে, তাহলে সেই স্বপ্ন বা সেই চিন্তাকেও তুমি কি সত্যি বলে স্বীকার করবে? না, চিন্তা কোনো বাস্তব বিষয় নয়, এটা হচ্ছে মাথার মধ্যে কিছু বায়োকেমিক্যাল রিয়াকশান। তুমি কাল এসো, কাল তোমার সঙ্গে আলাপ করব। সপ্তাহখানেক পরে আসব। এই 1 সপ্তাহ আমি পড়াশোনা করব, কোথাও বেরোবো না। প্রচুর বইপত্র জোগাড় করেছি। কুট গডেলের সেই থিওরি বোঝবার চেষ্টা করব। ভালো কথা, পড়ো। তবে খেয়াল রাখবে, অল্পবিদ্যার অনেক সমস্যা। নাপিত ফোড়া কাটতে পারে, সার্জেন চাকু হাতে নিতেও ভয় পায়। চাকু হাতে নিতে হলে তোমার কাছে আসব। আরেকটা কথা, তোমার বিষয় সাইকোলজি, নিজেকে সেখানে আটকে রাখলে ভালো হয়। পদার্থবিদ্যা নিয়ে চিন্তাভাবনাটা পদার্থবিদদের উপর ছেড়ে দাও। মিসির আলি কঠিন একটা উত্তর দিতে গিয়েও দিলেন না। একাডেমিক মানুষরা একচক্ষু হরিণের মতো হন, নিজের বিষয় ছাড়া অন্য কিছু বুঝতে পারেন না। মনির গত 3 দিন ধরে অফিসে আসছে না। আজ 1 তারিখ, বেতনের ডেট। যারা অসুস্থ তারাও এই দিনে উপস্থিত থাকে, বেতন নিয়ে চলে যায়। মনির আজও এলো না। নিজাম সাহেব সত্যি সত্যি চিন্তিত বোধ করলেন। আজ অফিসে আসবার পথে বেনু বলেছে, বাবা, ওকে নিয়ে আসবে মনির সাহেবকে। তিনি হাঁ-সূচক মাথা নেড়েছেন। বাসায় মনিরকে আনার তার কোনো ইচ্ছে নেই, কিন্তু খোঁজ নিশ্চয়ই নেওয়া যেতে পারে এবং নেওয়া উচিত। ছেলেটিকে তিনি সত্যি সত্যি পছন্দ করেন। অফিস থেকে ঠিকানা নিয়ে তিনি সন্ধ্যার আগে আগে মনিরের ঘরের দরজায় উকি দিলেন। তার বিস্ময়ের সীমা রইল না। একটা মরা মানুষ যেন বিছানায় পড়ে আছে, বড় বড় করে শ্বাস নিচ্ছে। তোমার কি হয়েছে? শরীরটা খুব খারাপ, রাতে দিনে কখনো ঘুমোতে পারি না, ক্রমাগত নানান জায়গায় যাই। তোমার কথা বুঝলাম না। নানান জায়গায় যাও মানে? কোথায় যাও? না, যাই না কোথাও, শুয়ে থাকি। নিজাম সাহেব গায়ে হাত দিয়ে চমকে উঠলেন। অনেক জ্বর। ডাক্তার দেখিয়েছ? জি না। ডাক্তার কিছু করতে পারবে না। কি করে বুঝলে ডাক্তার কিছু করতে পারবে না? আমি জানি। পাগলের মতো কথা বলবে না। তুমি সব জানতা নাকি? জি, আমি সব কিছুই জানি। নিজাম সাহেব অবাক হয়ে তাকিয়ে রইলেন। কি অদ্ভুত কথাবার্তা! সত্যি সত্যি কি পাগল হয়ে যাচ্ছে নাকি? বিছানায় লম্বা হয়ে শুয়ে আছে। গায়ে আধময়লা একটা কাঁথা। ঘরে আলো নেই। অল্প যা আলো আসছে তাতে মনিরের মুখ অস্বাভাবিক ফ্যাকাশে লাগছে, কিন্তু চোখ দুটি উজ্জ্বল চকচক করছে। বিনু কেমন আছে? ভালো আছে। ওকে খুব দেখতে ইচ্ছে করে। নিজাম সাহেব হতভম্ব হয়ে গেলেন। এই ছেলে এসব কী বলছে? বিনুকে তার দেখতে ইচ্ছে করবে কেন? ও আমার সঙ্গে শুধু কষ্টই করেছে। বেশিরভাগ সময়ই ওকে আমি কষ্ট দিয়েছি, এতে আমার মন খারাপ লাগে। আমি শুধু কাঁদি। ওকে আপনি বলবেন, তুমি এসব কী বলছো? জি, এসব কী কথাবার্তা তুমি বলছো? আমার ভুল হয়েছে, আর বলবো না। তুমি একদিন মাত্র গিয়েছ আমার বাসায়। বিনুর সঙ্গে তোমার কোনো পরিচয় থাকার কথা নয়। জি না, আমার সব কেমন গণ্ডগোল হয়ে গেছে, জট পাকিয়ে গেছে। আপনি কিছু মনে করবেন না। না না, ঠিক আছে। ডাক্তার দেখানো দরকার। অবহেলা করা ঠিক হবে না। চলো আমার সঙ্গে। কোথায়? তোমাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব। জি আচ্ছা। বিনুকে আপনি কি দয়া করে একটা কথা বলতে পারবেন? কি কথা? বলবেন যে তার ধারণা ঠিক নয়, আমি তার উপর কোনো অবিচার করিনি। আমি বলবো, তুমি ঘুমাবার চেষ্টা করো। জি আচ্ছা। মনির সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল।
গভীর গাঢ় ঘুম। নিজাম সাহেব দীর্ঘ সময় তার পাশে রইলেন। বাড়িওয়ালার সঙ্গে কথা বলে এলেন। তারা একজন ডাক্তার দেখিয়েছে। ডাক্তার বলেছে প্রেশার বেশ হাই, কমপ্লিট রেস্ট নিতে হবে। নিজাম সাহেব একজন ডাক্তার নিয়ে এলেন। সেই ডাক্তার অনেক ডাকাডাকি করেও মনিরের ঘুম ভাঙাতে পারলেন না। অনেকক্ষণ ডাকাডাকি করলে জি বলে সাড়া দেয়, তারপর আর কোনো উত্তর করে না। ডাক্তার সাহেব বললেন, ইনি আপনার আত্মীয়? জি না, তবে আত্মীয়ের মতোই। ছেলেটিকে খুব স্নেহ করি, আমার অফিসেই কাজ করে। ড্রাগস খায় কিনা জানেন? আপনার কথা বুঝতে পারলাম না। চোখের মণি খুব ছোট, আলো ফেললেও তেমন রেসপন্স করছে না। ড্রাগ অ্যাডিক্টদের এরকম হয়। ড্রাগস নেয় কিনা আপনি জানেন না? জি না। মনে হচ্ছে নেয়। ড্রাগসটা অসম্ভব বেড়ে গেছে। এটা খুব অল্প দিনেই বিরাট সামাজিক সমস্যা হিসেবে আসবে। আপনি বরং একে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে ভর্তি করিয়ে দিন। দেরি করবেন না। হাসপাতালে চেনা জানা কেউ আছে? জি না। হাসপাতালে ভর্তি করাটাও তো তাহলে এক সমস্যা হবে। নিজাম সাহেব অসাধ্য সাধন করলেন। রাত 9টার মধ্যেই মনিরকে হাসপাতালে ভর্তি করিয়ে ফেললেন। একজন অল্পবয়স্ক ডাক্তারের হাত ধরে সত্যি সত্যি কেঁদে ফেললেন। একটু দেখবেন ভাই, ছেলেটার কেউ নেই। দেখব, নিশ্চয়ই দেখব। খুবই দরিদ্র ছেলে। ধনীর যে চিকিৎসা হবে, দরিদ্রেরও সেই একই চিকিৎসা হবে। ভাই, তা তো হয় না। হয়, আপনারা জানেন না। আমরা ইন্টার্নি ডাক্তার, হাসপাতাল আমরাই চালাই। ধনী দরিদ্র নিয়ে আমরা মাথা ঘামাই না। যখন বয়স্ক হব, প্রফেসর হব, তখন হয়তো ঘামাবো। এখনও আদর্শ বলে একটা ব্যাপার সামনে আছে। নিজাম সাহেব ডাক্তার ছেলেটিকে জড়িয়ে ধরলেন। বাড়ি ফিরতে ফিরতে তার 11টা বেজে গেল। উদ্বিগ্ন মুখে বিনু বারান্দায় দাঁড়িয়ে। তার বাবা কখনো এত দেরি করেন না, আজ কেন করছেন? অ্যাক্সিডেন্ট হয়নি তো? বারবার বিনুর চোখে পানি এসে যাচ্ছে। বাবাকে দেখে সে সত্যি সত্যি কেঁদে ফেলল। কোথায় ছিলে তুমি? মনিরের খোঁজে গিয়েছিলাম। আমি এদিকে ভয়ে অস্থির। ওকে পেয়েছিলে? নিজাম সাহেব ইতস্তত করে বললেন, না। বিনু দীর্ঘ সময় বাবার চোখের দিকে তাকিয়ে থেকে শান্ত গলায় বলল, মিথ্যা কথা বলছো কেন বাবা? নিজাম সাহেব মেয়ের প্রশ্নের উত্তর দিতে পারলেন না। মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। বাবা, উনি কি অসুস্থ? হ্যাঁ। কোথায় আছেন? হাসপাতালে ভর্তি করিয়ে দিয়ে এসেছি। কি অসুখ? বুঝতে পারছি না। কি সব আবোল তাবোল কথা বলছে। আমার এখানে যখন এসেছিলেন তখনও আবোল তাবোল কথা বলেছিলেন। আমি খুব রাগ করেছিলাম। নিজাম সাহেব অবাক হয়ে বললেন, এখানে এসেছিল নাকি? হ্যাঁ। কই, তুই তো আমাকে বলিসনি। উনি যে অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে আছেন এটাও তো তুমি আমাকে বলনি। নিজাম সাহেব অবাক হয়ে তাকিয়ে রইলেন। কি বলবেন বুঝতে পারলেন না। বাবা, কি? তুমি আমাকে একবার ওর কাছে নিয়ে যাবে? নিজাম সাহেব চুপ করে রইলেন। বিনু বলল, আমি তাকে খুব কড়া কড়া কথা বলেছি, আমার খারাপ লাগছে। হাত মুখ ধুয়ে এসো, ভাত দিচ্ছি। নিজাম সাহেব ক্ষুধার্ত ছিলেন, কিন্তু কোনো খাবারই মুখে রুচল না। বারবার মনে হতে লাগলো, বিনুর বিয়ে নিয়ে কোনো ঝামেলা হবে না তো? গায়ে হলুদের আর মাত্র 5 দিন আছে। আত্মীয় স্বজনরা আসতে শুরু করবে। একটা কেলেঙ্কারি হবে না তো? সারা রাত বিনু এক ফোঁটা ঘুমোতে পারল না। বারান্দায় মোড়া পেতে বসে রইল। তার কাছে সব কিছুই কেমন অর্থহীন মনে হচ্ছে। একটা জটিল রহস্যের আবর্তেই সে পড়ে গেছে। এ থেকে বেরিয়ে আসার কোনো পথ নেই। বারান্দা অন্ধকার। অনেক দূরে একটা স্ট্রিট ল্যাম্প জ্বলছে। তার আলো যেন চারপাশের অন্ধকারকে বাড়িয়ে দিচ্ছে। মিসির আলীর কাছে একটা চিঠি এসেছে। এই কারণে তিনি অসম্ভব বিরক্ত। চিঠি না খুলেই তিনি একপাশে ফেলে রেখেছেন। একটা বিরক্তি কমানোর চেষ্টায় সুন্দর কিছু কল্পনা করার চেষ্টা করছেন। সুন্দর কোনো কল্পনাও মাথায় আসছে না। তার বিরক্তির মূল কারণ হচ্ছে জটিল একটি বিষয় নিয়ে তিনি ভাবছিলেন। পিয়ন ঠিক এই সময় চিঠি নিয়ে এলো এবং এমনভাবে কড়া নাড়তে লাগলো যেন ভূমিকম্প হচ্ছে। এখনই সবাইকে ঘর থেকে বের করতে হবে। তিনি দরজা খুলে বললেন, কি ব্যাপার? স্যার, একটা চিঠি। রেজিস্ট্রি চিঠি? জি না। তাহলে এত হইচই করছেন কেন? দরজার ফাঁক দিয়ে ঢুকিয়ে দিলেই ঝামেলা চুকে যায়। মিসির আলী আবার তার চিন্তায় ফিরে যেতে চেষ্টা করলেন। তিনি ভাবছিলেন মানুষের সঙ্গে ঈশ্বরের সম্পর্ক নিয়ে। ঈশ্বরের কল্পনাই তার কাছে আপত্তিজনক মনে হয়। তবু তিনি ধরে নিলেন একজন ঈশ্বর আছেন, যিনি অসীমকে নিজের মধ্যে ধারণ করতে পারেন। মজার ব্যাপার হচ্ছে, মানুষের মতো একটি ক্ষুদ্র প্রাণীও অসীমকে ধারণ করতে পারে।
সে তা ধারণ করে মস্তিষ্কে। তার কল্পনা অসীম, তার চিন্তা অসীম। ধর্মগ্রন্থগুলো বারবার মানুষকে ঈশ্বর বলেছে। ওল্ড টেস্টামেন্টে বলা হয়েছে, দেন মোজেস সেড টু গড, ইফ আই কাম টু দ্য পিপল অফ ইসরায়েল অ্যান্ড সেড টু দেম, দ্য গড হ্যাজ সেন্ট মি টু ইউ, অ্যান্ড দে অ্যাস্ক মি, হোয়াট ইজ হিজ নেম? হোয়াট শ্যাল আই সে টু দেম? God said to Moses, I am who I am. And he said, say this to the people of Israel, I am has sent me to you. এই অংশটির মানে কি? মানে হচ্ছে ঈশ্বরের নাম হচ্ছে আমি। ইসলাম ধর্মেও একই ব্যাপার। আল্লাহ বলেন মানুষের মধ্যে তিনি নিজেকেই ফুৎকার করেছেন। এক পয়গম্বরের কাহিনী আছে, যিনি ঘোষণা করলেন, আনাল্লাহ, আমি আল্লাহ। হিন্দু ধর্মে মানুষকে বলা হয়েছে নরনারায়ণ। মানুষ যদি ঈশ্বর হয় তাহলে সর্বজগতের ওপর তার আধিপত্য থাকবে। মনিরের কথাই ধরা যাক। তার কথা মতো যদি অসংখ্য জীবন মানুষের থাকে এবং সে যদি ঈশ্বর হয় তাহলে প্রতিটি জীবন সম্পর্কেই সে জানবে। কিন্তু তা সে জানে না। কেন জানে না? মানুষের যে অংশ অসীমকে ধারণ করে, অর্থাৎ মস্তিষ্কের সেই অংশ পুরোপুরি কাজ করে না বলেই সে জানে না। মানুষ যে তার মস্তিষ্কের অংশমাত্র ব্যবহার করে, এটা তো আজ বিজ্ঞানীদের কাছে স্বীকৃত সত্য। মস্তিষ্কের একটা বিশাল অংশের কর্মক্ষমতা সম্পর্কে মানুষের কোনো ধারণা নেই, কারণ সেই অংশটি সুপ্ত। কারো কারো ক্ষেত্রে সুপ্ত অংশ কিছুটা জেগে ওঠে। তার চারপাশের অসীম জগৎ সম্পর্কে সে কিছুটা ধারণা পেতে থাকে, যেমন মুনির পাচ্ছে। থিওরি হিসেবে এটা কেমন? মোটেই সুবিধার নয়। মিসির আলি ভ্রুকুঞ্চিত করলেন। একটা থিওরি দাঁড় করাতেই ধর্মগ্রন্থের সাহায্য নেওয়াটাই তার অপছন্দ। যে কোনো থিওরি বা হাইপোথিসিস দাঁড়ায় লজিকের ওপর, অন্য কোনো কিছুর উপরে নয়। ধর্মগ্রন্থের ওপরে তো নয়ই। মিসির আলির বিরক্তি আরও বাড়ল। মুনিরের সমস্যাটিকে আর কিভাবে ব্যাখ্যা করা যায় তিনি ভেবে পাচ্ছেন না। নিজের উপরই কেমন যেন রাগ হচ্ছে। তিনি অন্যমনস্ক ভঙ্গিতে খাম খুলে চিঠি বের করলেন। সেখানে লেখা, স্যার, আমি খুব অসুস্থ। আমাকে কি আপনি দেখতে আসবেন? আপনাকে খুব দেখতে ইচ্ছে করছে। আমি পিজিতে, ওয়ার্ড নম্বর 306, টুনু। এই টুনু যে মুনির, এটা ধরতেও তার অনেক সময় লাগলো। অনেক দিন থেকেই তিনি মুনিরের খবর রাখেন না। নিজের পড়াশোনা এবং চিন্তা নিয়েই ব্যস্ত। মুনিরও যে তার কাছে আসছে না, এটা তিনি লক্ষ্য করেননি। কোনো একটা কাজ নিয়ে ডুবে থাকলে তার এরকম হয়। নিজের উপর তার বিরক্তি লাগছে। দরজায় কার যেন ছায়া পড়েছে। তিনি দরজার দিকে না তাকিয়ে বললেন, এসো নীলু। নীলু হালকা গলায় বলল, আমি আশায় কি আপনি বিরক্ত হয়েছেন? হ্যাঁ, হয়েছি। এখন এক জায়গায় যাচ্ছি, তুমি আশায় আটকা পড়লাম। আমি আপনাকে আটকাবার জন্যে আসিনি। যেখানে যাচ্ছেন যান। তুমি তাহলে অপেক্ষা করো, আমি চট করে কাপড় বদলে আসি। তোমার হাতে কি? চা পাতা। খুব ভালো চা। সিলেটে আমার এক মামা আছেন, চা বাগানে কাজ করেন, তিনি পাঠিয়েছেন। থ্যাঙ্কস। আপনি কাপড় বদলাতে বদলাতে আমি কি চট করে আপনার জন্য এক কাপ চা বানাবো? না, দেরি হয়ে যাবে। মিসির আলি তৈরি হয়ে বেরোতে যাবার সময় নীলু বলল, আমি এখানে থাকব, আপনি ঘুরে আসুন। তুমি এখানে থাকবে মানে? আমি আপনার জন্য অপেক্ষা করব। আমি কখন ফিরব তার কি কোনো ঠিক আছে? যত দেরিই হোক অপেক্ষা করব। একা একা? হ্যাঁ, একা একা। আপনি একা একা থাকতে পারলে আমি কেন পারবো না? মিসির আলি কথা বাড়ালেন না, হাসপাতালের দিকে রওনা হলেন। মুনিরকে দেখে তিনি হকচকিয়ে গেলেন। এ কী অবস্থা! এত দ্রুত একজন মানুষের শরীর এত খারাপ হয় কিভাবে? জীবিত কোনো মানুষ বলে মনে হচ্ছে না। মুনিরের বেডের পাশে একজন ডাক্তার দাঁড়িয়ে আছেন। তিনি ইশারায় মিসির আলিকে কথা বলতে নিষেধ করলেন। বারান্দায় যেতে বললেন। মিসির আলি বললেন, এই অবস্থা কিভাবে? ডাক্তার সাহেব বললেন, বুঝতে পারছি না। হয়েছেটা কি? তাও তো জানা যাচ্ছে না। ড্রাগ অ্যাডিক্ট বলে গোড়ায় সন্দেহ হয়েছিল, এখন তা মনে হচ্ছে না। ব্রেইনে কিছু বাড়তি ব্যাপার আছে, টিউমার জাতীয় কিছু হতে পারে। বলেন কি? নিউরোলজিস্ট সোভান সাহেব ভালো বলতে পারবেন, উনিই দেখছেন। আপনি বরং ওর সঙ্গে কথা বলুন। উনি কি আছেন? হ্যাঁ, আছেন। সোভান সাহেব বললেন, ওপেন না করে নিশ্চিত হয়ে কিছু বলা যাচ্ছে না, তবে টিউমারের ব্যাপারটা হতে পারে। স্নায়ুর সঙ্গে মস্তিষ্কের সংযোগের জায়গায় টিউমার ডেভেলপ করেছে বলে মনে হচ্ছে। সিমটম মিলে যাচ্ছে। যদি টিউমার হয় তাহলে কি হবে? খুবই ফ্যাটাল হবে, অবস্থা দ্রুত খারাপ হবে, হচ্ছেও তাই।
পেশেন্টের হ্যালুসিনেশন হচ্ছে। বলল আমাকে, বাবা মা এদের নাকি দেখতে পাচ্ছে। আপনি এই পেশেন্টদের আত্মীয় স্বজনকে খবর দিন। আমার মনে হয় না আমাদের খুব একটা কিছু করার আছে। একটা যা পারি সিডেটিভ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা। তার প্রয়োজন হচ্ছে না, রোগী ঘুমিয়েই কাটাচ্ছে, দিন রাত ঘুমোচ্ছে। এটাও একদিক দিয়ে ভালো। মিসির আলি রোগীর কাছে ফিরে এলেন। মনিরের ঘুম ভাঙার জন্যে অপেক্ষা করতে লাগলেন। মনিরের ঘুম খুব প্রশান্ত নয় বলে তার ধারণা হলো। ঘুমের মধ্যে নড়াচড়া করছে, দ্রুত চোখের পাতা পড়ছে। REM, র্যাপিড আই মুভমেন্ট, ঘুরে বেড়াচ্ছে তার জগতে। কার সঙ্গে তার দেখা হচ্ছে, সে কি বলছে কে জানে। মনির, তুমি কি আমাকে চিনতে পারছো? পারছি। আমি কে বলো তো? আপনি মিসির আলি। এই তো পারছো, গুড বয়। তোমার যে এই অবস্থা তা তো জানতাম না। আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম। মনির উঠে বসতে চেষ্টা করল। মিসির আলি তাকে আবার শুইয়ে দিলেন। কি হয়েছে তোমার? মনির ক্লান্ত ভঙ্গিতে হাসল। জেনারেল ওয়ার্ডে অসংখ্য রোগী, এর মধ্যে একজন মারা গেছে। তাকে ঘিরে ছোটোখাটো একটা ভিড়। ফিনাইলের গন্ধ ছড়িয়ে বিকট এক ধরনের গন্ধ আসছে, যে গন্ধে সঙ্গে সঙ্গে মাথা ধরে যায়। মিসির আলি বললেন, এখানে বেশি দিন থাকলে তো সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাবে। মনির চাপা গলায় বলল, বেশিক্ষণ তো এখানে থাকি না, অন্য জীবনগুলোতে ঘুরে বেড়াই। এখন আর আমার আসতে ইচ্ছা করে না, খুব কম আসি। এই যে এসেছি, আমার ভালো লাগছে না, চলে যেতে ইচ্ছে করছে। এখানে যতক্ষণ থাকি প্রচণ্ড মাথার যন্ত্রণা হয়। এখন হচ্ছে? হ্যাঁ হচ্ছে। খুব বেশি? হ্যাঁ খুব বেশি। আমার কি হচ্ছে বলুন তো? অন্য যেসব জীবনের কথা বলি সেসব কি সত্যি, না সবই স্বপ্ন? বুঝতে পারছি না। অন্য যে জগতে আমি যাই সেখানেও আপনার মতো একজন আছে, তাকেও আমি আমার সমস্যার কথা বলেছি। তিনি কি বললেন? তিনি আপনার সঙ্গে যোগাযোগের একটা পথ খুঁজছেন। পেয়েছেন কোনো পথ? হ্যাঁ, তিনি বলেছেন পত্রিকায় তিনি বিজ্ঞাপন দেবেন। জগৎগুলো মোটামুটি একই রকম, কাজেই দু জগতের পত্রিকাগুলো একই রকম হবে। ওই জগতের পত্রিকায় যে বিজ্ঞাপন ছাপা হবে, এই জগতের পত্রিকাতেও প্রায় কাছাকাছি ধরনের বিজ্ঞাপন ছাপা হবে। ওই বিজ্ঞাপনই হবে যোগসূত্র। বুঝতে পারছেন কিছু? পারছি। উনি কি বিজ্ঞাপন ছাপতে দিয়েছেন? এখনও না। ভাষা কী হবে তাই নিয়ে ভাবছেন। ভাষাটা তিনি এমন করতে চান যাতে দেখামাত্র আপনি বুঝতে পারেন। স্যার, আমি আর থাকতে পারছি না, মাথায় অসম্ভব যন্ত্রণা হচ্ছে। খুব বেশি যন্ত্রণা? হ্যাঁ খুব। আমি আর পারছি না। আপনি কি একটা কাজ করবেন? বলো কি কাজ? বিনুকে একটু নিয়ে আসবেন। বিনু যদি আমার পাশে এসে বসে, যদি আমার মাথায় হাত বুলিয়ে দেয়, তাহলে আমার যন্ত্রণাটা কমবে। তোমার এরকম মনে হবার কারণ কি? আমার মাথার যন্ত্রণাটা শুধু এই জগতেই হয় না, সব কটা জগতে হয়। বিনু তখন আমার মাথায় হাত বুলিয়ে দেয়, তখন যন্ত্রণাটা কমে। তুমি অতীতে যেতে পারো বলে মনে হয়। অন্য জীবনের ছোটবেলার কথা তুমি বলো। ভবিষ্যতে কি যেতে পারো? না, পারি না। সবকটা জীবনে দেখেছি, একটা সময় আমার মাথার যন্ত্রণা শুরু হয়, ওই সময়টাতে আমি যাই না। তুমি কি ইচ্ছে মতো যেখানে যেতে চাও যেতে পারো? না, পারি না। হঠাৎ জীবনের একটা সময়ে এসে উপস্থিত হই, সেটা পছন্দ না হলে অন্য কোথাও যাই। স্যার, আপনি বিনুকে খবর দেবেন? দেব। বিনুকে তিনি খবর দিতে পারলেন না। সেদিন তার গায়ে হলুদ হচ্ছে, বাড়িতে আনন্দ এবং উল্লাস। বিনুর জীবন নতুন একটি খাতে প্রবাহিত হচ্ছে। তাকে বাধা দেওয়ার কোনো কারণ মিসির আলি দাঁড় করাতে পারলেন না। হয়তো বিনুরও অসংখ্য জীবন আছে, হয়তো নেই। হয়তো এই একটিই তার জীবন। এই জীবনটি জটিলতা মুক্ত হোক। মিসির আলি মনে মনে এই কামনাই করলেন। মিসির আলি বাসায় ফিরলেন অনেক রাতে। দরজা তালাবদ্ধ। নীলু দরজা বন্ধ করে চলে গিয়েছে। তালা ভেঙে ঢুকতে হলো। ঘর পরিপাটি করে গোছানো। নীলু এর মধ্যে রান্না করেছে, খাবার দাবার গুছিয়ে রেখেছে টেবিলে। নীলু একটা চিঠিও লিখে রেখে গেছে। মানুষের একটাই জীবন নাকি অসংখ্য জীবন তা আমি জানি না। এ নিয়ে আমার কোনো মাথা ব্যথাও নেই। আমি জানি আমার একটাই জীবন, আপনাকে কিছুতেই তা নষ্ট করতে দেব না। সুন্দর গোটা গোটা হাতে লেখা। অনেক সময় নিয়ে সে লিখেছে এবং হয়তোবা লিখতে মেয়েটির চোখ ভিজে উঠেছে। নীলু কখনো কাঁদে না, সেই জন্যই বোধহয় অতি অল্পতে তার চোখ ভিজে ওঠে। মনির মারা গেল শ্রাবণ মাসের 20 তারিখে। দিন তারিখ মিসির আলির মনে থাকে না। এই তারিখটা মনে আছে কারণ এর দুদিন পরই ছিল
22শে শ্রাবণ, রবীন্দ্রনাথের মৃত্যুদিন। মৃত্যুর আগে আগে মনির বেশ সহজ ও স্বাভাবিক আচরণ করছিল, রসিকতা করছিল। তবে মিসির আলি বুঝতে পারছিলেন যে সে যে কোনো কারণেই হোক প্রচণ্ড ভয় পাচ্ছে। মিসির আলি তার হাত ধরে বসেছিলেন। মনির একসময় বলল, বোধহয় মারা যাচ্ছি, তাই না? মিসির আলি জবাব দিলেন না। মনির বলল, আপনি একবার বলেছিলেন মানুষই ঈশ্বর, তাহলে মৃত্যুকে আমরা জয় করতে পারি না কেন? হয়তো পারি। হ্যাঁ, হয়তো পারি। তোমার কি মরতে ভয় লাগছে? লাগছে। তোমার তো ভয় লাগা উচিত নয়। তুমি তো অসংখ্য জীবনের কথা বলো। এই জীবন গেলে কি হবে? তোমার তো আরও অযুত নিযুত লক্ষ কোটি জীবন আছে। এখন মনে হচ্ছে সবই আমার কল্পনা। স্যার, আপনি আমার মাথায় হাত রাখুন। মিসির আলি পরম মমতায় তার হাত রাখলেন মনিরের মাথায়। তার চোখ ভিজে উঠছে। তিনি তাকিয়ে আছেন জানালার দিকে। জানালার ওপাশে আলো আঁধারির কি এক অপূর্ব রহস্যময় জগৎ। মিসির আলি বিড়বিড় করে বললেন, ইয়োর প্রমিস হ্যাভেন্স ফ্রি ফ্রম স্ট্রিফ, পিওর ট্রুথ অ্যান্ড পারফেক্ট চেঞ্জ অফ উইল, বাট সুইট, সুইট ইজ দিস হিউম্যান লাইফ, সো সুইট I fain would breathe it still. Your chilly stars I can forgo. This warm kind world is all I know. সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল হুমায়ুন আহমেদের লেখা নিষাদ উপন্যাসটির শেষ পর্ব। খুব শীঘ্রই চলে আসব নতুন কোনো উপন্যাস নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নিজের জন্যে বাঁচুন, নিজের আপন মানুষদের জন্যে বাঁচুন। আমাদের কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবার অনুরোধ রাখছি। অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।